ইস্টবেঙ্গল গোয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের টপ পজিশনে যাবে। সরি 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 দেখতে দেখতে 4টে বছর হতে চলল, এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল গোয়াকে ঘরের মাঠে হারাতে পারল না। আর গোয়ার বিরুদ্ধে হেরেও যেত, মাথায় হাত কিন্তু অস্কারের। সুপার কাপ আর হবে না, নতুন টুর্নামেন্ট আমরা দেখতে পেতে চলেছি। আজকে আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলি, বিকেল 5টা থেকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা ওয়াইবিকে স্টেডিয়ামেতে মুখোমুখি হবে ওড়িশা এফসির। যেই ওড়িশা দলে কিছুই নেই বলতে গেলে, তবুও কিন্তু তারা প্রথম দুটো ম্যাচে পজিটিভ শুরু করেছে। দুটো ম্যাচে কিন্তু তারা 2টো পয়েন্ট আনতে সক্ষম হয়েছে। বর্তমান পয়েন্ট টেবিলে 9 নম্বর পজিশনে রয়েছে। মোহনবাগান 3 ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে গোল ডিফারেন্স বাড়িয়ে নিয়ে তারা টপ পজিশনে রয়েছে। তো আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বিকেল 5টা থেকে। ম্যাচ তোমরা টিভি থেকে দেখতে পাবে সোনি 10 মোবাইলে ফ্যান কোডে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও। সব কিছু ঠিকঠাক থাকলে একসাথে আমরা ম্যাচ দেখব, এনজয় করব এবং তোমরা আমাদের সাথে একসাথে ম্যাচ দেখতে পাবে। তো যদি এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, অবশ্যই মোহনবাগান চাইবে আবারও একটা জয়, সাথে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়ার। তো আজকের ম্যাচে স্কোর লাইন প্রেডিকশান সকলে করো, যে ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরবর্তী সময় শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান সকলে করো। তো যদি আমরা প্রথমে সের্জিও লোবেরার প্ল্যানিং নিয়ে কথা বলি, রবসন রবিনো দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার, এই ম্যাচে কার্যত অনিশ্চিত সেটা বোঝা যাচ্ছে। তাকে বাদ রেখে আজকে খেলতে হবে। দল কিছুটা 4-2-3-1 এই ফরমেশনে খেলবে। গোলের তলায় ভিসাল শুরু করবে। ডিফেন্স লাইনে দীপক তাংড়ি লাস্ট ম্যাচে সেন্টার ব্যাকে খেলেছিল, সেই জায়গায় মেহতাব এবং অ্যালবার্টো রড্রিগেজকে সেন্টার ব্যাকে, সাইড ব্যাকে সুভাশিস বোস, অপরদিকে অভিষেক সিংকে প্রথম থেকেই দেখা যাবে। মিডফিল্ডে আপুইয়া থাপা দুর্দান্ত করছে, তাদেরকে মিডফিল্ডে রেখে কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু ডিমিট্রি পেট্রাটোসকে রাখা হবে। একদিকে উইং পজিশনে লিস্টন, অপরদিকে জেসন কামিংসকে প্রথম থেকে রাখার চিন্তাভাবনা রয়েছে। এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ম্যাকলারেন শুরু করতে চলেছে। এটা কিন্তু সের্জিও লোবেরার বেস্ট প্লেয়িং 11 আজকের ম্যাচের জন্য হতে চলেছে। অপরদিকে যদি আমরা ওড়িশা এফসি নিয়ে কথা বলি, একমাত্র কার্লোস ডেলগাডো তাদের বিদেশি প্লেয়ার রয়েছে। গোলের তলায় কিন্তু অমরিন্দার শুরু করতে চলেছে ডেলগাডোর সঙ্গে থইবাকে ডিফেন্সে রেখে, সাইড ব্যাকে একদিকে ভানলাল জুডিকা, অপরদিকে সেভিয়ার গামা। মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু পুইটিয়ার সঙ্গে রোহিত কুমার। উইঙ্গারে একদিকে থাকবে ইসাক, অপরদিকে থাকবে কিন্তু রাহুল কেপি। আপফ্রন্টে আনোয়ার আলীর সঙ্গে ভিপি সুয়েরকে রেখে 4-4-2 এই ফরমেশনে ওড়িশা তাদের দলকে খেলাবে। তো হাই ভোল্টেজ ম্যাচ, মোহনবাগান এই ম্যাচটাও জিততে চাইবে এবং জিতে পয়েন্ট টেবিলে অনেকটা এগিয়ে যেতে চাইবে। এবং আজকে আরও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, যেখানে জামশেদপুর তারা তাদের ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ইন্টার কাশির সঙ্গে। যেই জামশেদপুরও কিন্তু মোহনবাগানের সঙ্গে সম সংখ্যক পয়েন্ট নিয়ে রয়েছে। 3 ম্যাচে 9 পয়েন্ট তারা পেয়েছে এবং লাস্ট ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে গেছে। তো এই ম্যাচটাও তারা জিততে চাইবে। এবং ইন্টার কাশিও কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, প্রথম দুটো ম্যাচ ড্র করলেও লাস্ট ম্যাচ তারা জিতেছে। তো তারাও কিন্তু একটা ভালো ফাইট দেবে। এই ম্যাচটাও বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। একদিকে ওয়েং কোয়েল, অপরদিকে রয়েছে তো হাবাস। তো তাদের একটা তুখোড় বুদ্ধির লড়াই আমরা দেখতে পাবো। একদিকে ইন্টার কাশির কাছে বিদেশি গোলকিপার রয়েছে এবং সেখানে মাধিতালাল, রাফায়েল মেসিবাউলি, রাইট আচিকাওয়ারা রয়েছে, তারাও গোল করতে চাইবে। তো এই ম্যাচটাও কিন্তু হাড্ডাহাড্ডি আজকে ম্যাচ হবে, সেটুকু বলাই যায়। এছাড়া আজকে আরও একটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের গুরুত্বপূর্ণ আজকে ম্যাচে ইস্টবেঙ্গল সন্ধ্যা 6টা থেকে মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে। যেই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন ম্যাচ বলতেই হয়। শেষার সঙ্গে শুধু পয়েন্ট এলেও নর্থ ইস্ট এবং তারপর ডেম্পোর বিরুদ্ধেও কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে। আর কিন্তু কোনো রকম ম্যাচ হারার জায়গা নেই, এবার কিন্তু ম্যাচ জিততে হবে পাঞ্জাবের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল যদি ভালো করে তো অবশ্যই জেতার তো সুযোগ রয়েছে। তো এই ম্যাচটাও সন্ধ্যা 6টা থেকে হবে। তো
ম্যাচ দেখার ব্যবস্থা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেলে সময় মতন করে দেবো। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি সুপার কাপ নিয়ে, তো সামনে যে সিজন আসছে অর্থাৎ 2026-27 সিজনে কিন্তু সুপার কাপকে হয়তো আমরা আর দেখতে পাবো না, হয়তো কেন দেখা যাবেই না। সুপার কাপের পরিবর্তে ফেড কাপ, যেটা ফেডারেশন কাপ আগে হতো, মাঝখানে অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিল, সেই ফেড কাপকেই ফিরিয়ে আনার চিন্তাভাবনা থাকবে এবং সুপার কাপে যেরকমভাবে খেলা হতো একই, শুধু সুপার কাপের নামটা বন্ধ থাকবে, সেই জায়গায় ফেড কাপ হবে এবং সেখানে যারা জিতবে তারা পরবর্তী সময় এএফসি টুর্নামেন্টের কোয়ালিফিকেশান রাউন্ড যেরকম খেলার সুযোগ পায় সেই সুযোগ কিন্তু পাবে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। তো এবার যদি আমরা সম্পূর্ণ ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, লাস্ট ম্যাচে গোয়ার বিরুদ্ধেও কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচ জিততে পারলো না, মাথায় হাত কিন্তু পড়ে গেছে অস্কারের এবং এই পয়েন্ট টেবিলে যেরকম অবস্থা সেখানে কিন্তু ইস্টবেঙ্গল বেশ অনেকটা দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে পিছিয়ে পড়লো। হ্যাঁ, দেখতে ভালো লাগছে ইস্টবেঙ্গল 4 নম্বর পজিশানে রয়েছে, হ্যাঁ সত্যিই এটা খুবই ভালো দেখতে লাগছে, কারণ অন্যান্য আইএসএলের সিজনের কথা ভাবলে ইস্টবেঙ্গল এখন মোটামুটি ওই 9, 10, 11 বা একদম শেষ পজিশানে থাকে, সেখান থেকে 4 নম্বরে উঠে আসাটা ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট। কিন্তু এত ভালো দল করার পরও যদি এই নাম্বার 4 পজিশানে থাকে, এরপরে তো আরও বাকি দলরা ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল এই 4 থেকে মোটামুটি এই ম্যাচ উইকের পর তারা চলে যাবে 7 কিংবা 8-এও চলে যেতে পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত অবশ্যই ছিল এই ম্যাচটা জেতার। এবার অনেকে বলবে রেফারি খারাপ হয়েছে, রেফারি আমি তো বলবো কালকের ম্যাচের খুব ভালো রেফারিং হয়েছে। কালকে এমন কিছু ঘটনা বিতর্কিত হয়নি যেখানে রেফারি খুব বাজে সিদ্ধান্ত নিয়েছে। তার থেকে আমি বলবো জামশেদপুর ম্যাচের রেফারিং কিছুটা খারাপ ছিল, কিন্তু গোয়া ম্যাচের রেফারিং যথেষ্ট ভালো ছিল। অনেকে বলবে ওই তো একটা গোয়ার প্লেয়ারের হাতে বল রেখেছিল, হাতটা তার পুরো বডির সঙ্গে ছিল, তার পেটের কাছে হাত ছিল, হাতে বল লাগলেই হ্যান্ডবল, এই নিয়মটা এখন আর চলে না। এখন অনেক কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবং যদি তার হাতটা সেখানে না থাকতো তার সরাসরি গিয়ে পেটে লাগতো, কোনো রকমভাবেই গোলমুখী কোনো শটকে সে আটকায়নি তার হাতের দ্বারা, কোনোভাবেই সেটা হ্যান্ডবল নয়। ইস্টবেঙ্গল খারাপ খেলেছে, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেটা স্বীকার করে নিয়েছে। ইস্টবেঙ্গল অবশ্যই এই ম্যাচটা জেতা উচিত ছিল, কিন্তু ইস্টবেঙ্গল খারাপ খেলেছে। 4 বছর হয়ে গেল, 2022 সালে ইস্টবেঙ্গল গোয়াকে হারিয়েছিল, নাওরে মহেশ সিংয়ে সেখানে জোড়া গোল ছিল। এতদিন হয়ে গেল তাও ইস্টবেঙ্গল গোয়াকে হারাতে পারলো না, এটা হচ্ছে শুধু লজ্জা নয়, মানে এটা একদম জঘন্য থেকে জঘন্যতর কিন্তু রেকর্ড। এবং গোয়া তারা ভাই তাদের দিক থেকে খুব খুশি হবে, তারা তো 3 পয়েন্টও পেতে পারতো, তাদের ভাগ্য খারাপ ছিল বলে তারা মাঠের মধ্যে 2 পয়েন্ট রেখে গেল, তা নাহলে তারা 3 পয়েন্ট নিয়ে অবশ্যই মাঠ ছাড়ার মতন দল। এবার মিগুয়েল 2 ম্যাচে বোতলবন্দি হয়ে গেছে, পরবর্তীতেও মিগুয়েলকে নিয়ে একই রকম পরিকল্পনা থাকবে। তো অস্কারের উচিত এই মিগুয়েল নির্ভর ফুটবল থেকে একটু বেরিয়ে আসতে হবে এবং অস্কারকে এক্ষেত্রে দোষ দেওয়ার থেকে প্লেয়ারদের সবথেকে বেশি দোষ দেওয়ার জায়গা রয়েছে, কারণ কালকে প্রতিটা প্লেয়ার সেলফিশ ফুটবল খেলেছে, এটা প্রত্যেকজন কিন্তু খালি চোখে দেখে বুঝতে পেরেছে। সবার নিজে গোল করব কেন, গোল করাবো সেটা কিন্তু যায়নি। কালকে ইউসুফ মাঝমাঠ থেকে বল নিয়ে অ্যাটাকে যাচ্ছে, গিয়ে সেও খুঁজে পাচ্ছে না কাকে বল দেবো, আর ইউসুফ তো একটা ভালো চান্স পেয়েছিল, সেখান থেকে গোল করতে পারেনি। হ্যাঁ 50-50 চান্স থেকে গোল করতে হবে, কিন্তু আর মিগুয়েলের কাছে সেই রকম কোনো বলই আসেনি। অ্যান্টন মাঝমাঠের প্লেয়ার নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। তার ফার্স্ট টাচটা নো ডাউট ভালো, সে এরিয়াল বলে যথেষ্ট ভালো, সেটা আমরা জানি, সেটা আমরা তার অ্যাভারেজ পাস্ট রেকর্ড দেখেছি। তাকে তো সেই পজিশানে খেলাতে হবে। তো মাঝ মাঠে খেলার জন্য যদি বেঞ্চে সলকে রাখা হয় তাহলে তাকে খেলানো হলো না কেন? এই বেঞ্চের নামমাত্র বেঞ্চে রয়েছে, সেটা তো কোনো মানেই হয় না। সেই জায়গায় যদি মাঝ মাঠে সলকে নিয়ে আসতো তাহলে কিন্তু এই যে রাশিদ অতটা ওয়ার্কলোড নিচ্ছে, রাশিদ ডিফেন্সিভ ওয়ার্ক অনেক ভালো করতে পারতো, বক্স টু বক্স মিডফিল্ড সেক্ষেত্রে সল খেলে, সলও কিন্তু ভালো বল থ্রু বল বাড়াতে জানে, সলও গোল করতে পারে, সলকে না বলে সেই জায়গাটা অনেক ভালো হতো। হ্যাঁ রাশিদের একটা দূরপাল্লা শট ছিল যেটা থেকে গোল আসেনি, ঠিক আছে, কিন্তু এই জায়গায় সলকে অবশ্যই দরকার, কারণ ইস্টবেঙ্গলের এই বছরে যেরকম দল গঠন সেখানে মিডফিল্ডদের অবশ্যই গুরুত্ব রয়েছে। তো পরবর্তী সময় যদি সেই জায়গায় সৌভিককেও নামিয়ে একটু হলেও ফিজিক্যাল এবিলিটি ইউজ করতো, যে ঠিক আছে সাহিল টাবোরা আসছে, সেখানে গিয়ে সৌভিক চক্রবর্তী 2-1 যদি সাহিল টাবোরাকে ফাউল করতো একটু ভালো রকমভাবে, তাহলে সাহিলও আসতো না তার কাছাকাছি। তো এই জায়গাটা মনে হয় একটু মাঝমাঠটাকে ঠিক করতে হবে। এছাড়া যেই প্লেয়ারদের প্রশংসা না করলে খুব খারাপ হবে, আমি কালকে করতে প্রশংসা ভুলে গেছি, সেটা হচ্ছে এক আনোয়ার আলী, যেভাবে ডিফেন্স করেছে, যদি আনোয়ার ডিফেন্সে না থাকতো, যেরকম ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভগ্নদশা, ইস্টবেঙ্গল এতদিনে 10টার বেশি গোল হজম করে নিত।
কালকেও ঈশান পান্ডিতাকে যেভাবে দুটো ক্ষেত্রে সুন্দরভাবে একদম ক্লিয়ার চ্যালেঞ্জ করে বল ক্লিয়ার করেছে, 2-3টে এত ভালো চান্স সামনের দিকে বল বাড়াচ্ছিল, থ্রু বল বাড়াচ্ছিল, এটা আনোয়ার বলেই সম্ভব। এবং সেই জায়গায় আমরা দেখে নিয়েছি লালচংনুঙ্গাকে দিয়ে আর যাই হোক ডিফেন্স হবে না, তো তাকে দেখেও বোঝা গেছে জয়গুপ্তা নেবে আর কিছু করার ছিল না। একটা ক্ষেত্রে জয় সেক্ষেত্রে স্লাইড করেছিল, বলে লাগেনি, হ্যাঁ ওটা হয়ে যায় অনেক সময়, বলের গতি নির্ণয় করা যায় না, তাছাড়া আর কিছু বলার নেই। ডিফেন্সে নিয়ে ইস্টবেঙ্গলের যথেষ্ট চিন্তার কারণ থাকছে, আর আক্রমণ ভাগে সেলফিশ ফুটবলের জন্যই ইস্টবেঙ্গল মূলত পয়েন্ট হারিয়েছে এবং এখানে কোনো রকম অজুহাত দেওয়ার জায়গা নেই। অস্কার আবার এতেই খুশি হয়ে গেছে, জানো, একটা পয়েন্ট পেয়েই কি খুশি অস্কার, যে গোয়া অনেক ভালো দল, গোয়া অনেক কঠিন প্রতিপক্ষ, আমরা একটা পয়েন্ট পেয়েছি, এতেই আমরা খুশি। তার থেকেও বেশি খুশি আমরা প্রথম দুটো ম্যাচে 6টা পয়েন্ট, সারা বছর তাহলে এই করেই কাটাতে হবে। ওই তো আমরা প্রথম দুটো ম্যাচে 6টা পয়েন্ট পেয়েছিলাম, বাদ বাকি ম্যাচে ওই 1 পয়েন্ট, কোনো ম্যাচে পাচ্ছি না, কোনো ম্যাচে হেরে যাচ্ছি, এই অজুহাতগুলো থেকে বেরিয়ে এসে একটু হলেও সাহসী হতে হবে অস্কারকে। যেটা লাস্ট মানে কালকের ম্যাচে আমরা দেখেছিলাম কিছুটা হলেও সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে মহেশকে তুলে নেওয়া, এডমন্ডকে তুলে নেওয়া, সেই জায়গায় বিষ্ণু অ্যান্টনদের নামিয়ে অ্যাটাকিং লাইন আপটা বাড়ানো, এটা আমি বলবো সাহসী সিদ্ধান্ত। কিন্তু প্লেয়ারদের সেলফিশ ফুটবলটাই মূলত দায়ী করা যেতে পারে এই ম্যাচের জন্য। এবং যেখানে সন্দেশ জিংহান, পল মরিনোর মতন দুজন দীর্ঘকায়ী ডিফেন্ডার রয়েছে, সেখানে আরও বেশি উইং থেকে ক্রস করলে অবশ্যই বিট হতো। দেখো দুটো উইং থেকে ক্রস এসেছিল, দুটোই ভাই ডেঞ্জার। প্রথম উইং থেকে একটা বিপিন ক্রস করেছিল, সুন্দর ক্রস ছিল, ইউসুফ সেই জায়গায় বলে একটু বেশি প্রেসার দেওয়ার জন্য বল মাঠের বাইরে বেরিয়ে যায়, সেটা ডেঞ্জার ক্রিয়েট হয়েছিল। এছাড়া আরও একটা খুব সম্ভবত বিষ্ণু ক্রস করেছিল, যেখান থেকে ইউসুফ বলটা জাজ করতে পারেনি এবং বিপিন পেছন দিক থেকে যাচ্ছিল, সেটাও কিন্তু ডেঞ্জার হয়েছিল। তো উইঙ্গারদের কিন্তু আরও সচল হতে হবে এবং আরও বেশি উইঙ্গারদের খেলার মধ্যে এসে সামনে যে স্ট্রাইকার খেলছে তাকে বল ডেলিভারি করতে হবে, তবেই তো সে সেই চান্সগুলো থেকে গোল করতে পারবে। তা না হলে ওই তুমি একা করো, যা পারবে করো, সেটা করে অন্তত ম্যাচ জেতা যায় না। তো ব্যাস এই ভিডিওতে এইগুলোই বলা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।